একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে টোটাল ইরান ইসরায়েলের ক্রাইসিস তুমি জানতে চাও, তাহলে তুমি কোথায় যাবে? চলো আজকে বুঝে নিই ইন্ডিয়া কিভাবে এমন একটা যুদ্ধ জিতলো, যে যুদ্ধ সে কোনোদিন জয়েনই করেনি, যে যুদ্ধেতে একটা গুলি খরচা করেনি, যে যুদ্ধে একটা বোম পড়েনি, অথচ ইন্ডিয়া সেই যুদ্ধ জিতছে। বিশ্বের প্রতিটা দেশ যারা যারা এই যুদ্ধের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছে, তারা যেখানে হেরে যাচ্ছে, ইন্ডিয়া কিন্তু সেখানে এটাকে মাস্টার করেছে এবং জেতার পথে করছে। শুরুতেই বলে রাখি, ইরানের যে সুপ্রিম লিডার খামেনাই, তিনি যেদিন মারা গেল, ইরান কিন্তু ইউএসের বিরুদ্ধে একটা ফর্মাল না হোক ইনফর্মাল যুদ্ধ ঘোষণা করলো। ইরানের লোকেরা বুঝিয়ে দিতে চাইলো যে ইউএসের দাদাগিরি কিন্তু ইরানের পরে চলবে না। ইরাকে একদিন যেটা হয়েছিল, কুয়েতে যেদিন সেটা হয়েছিল, সেই জিনিসটা কিন্তু আর ইরান মেনে নেবে না। ফলত এই জায়গাটার নাম হলো স্ট্রেট অফ হরমুজ। এইটাকে আমরা বলবো স্ট্রেট অফ হরমুজ। মনে রাখতে হবে, যুদ্ধের শুরুতে এই হরমুজ কিন্তু কোনো কিছুর ভিতরেই ছিল না। কেউ ভাবতেই পারেনি স্ট্রেট অফ হরমুজ কোনো দিন যুদ্ধের একটা পার্ট হবে। ইসরায়েল এবং ইউএস ভেবেছিল যে যদি আমরা রেজিম চেঞ্জ করতে পারি, অর্থাৎ শাসন বদলাতে পারি ইরানে, তাহলে হয়তোবা ইরান আমাদের হাতে চলে আসবে। কিন্তু হয়েছে তার উল্টো। এখানে কি হয়, ইরান তখন বলে স্ট্রেট অফ হরমুজ ব্লক করে দেওয়া হবে। মনে রাখতে হবে, এই স্ট্রেট অফ হরমুজ 20% অফ ওয়ার্ল্ডস টোটাল ট্রেড এখান থেকে যাতায়াত করে, এবং 80% প্রায় অফ এশিয়াস অয়েল এখান থেকে আসে। এশিয়ার যে সমস্ত 80% তেল এই জায়গাটাতে কিন্তু আসে। বড় বড় জাহাজে করে এই ছোট্ট 21 কিলোমিটারের এরিয়া, এই জায়গাটাতে কিন্তু আসে এই জাহাজগুলো। ফলত ইরান কী করলো, এই জায়গাটা একটা ব্লকেড নিয়ে দিল। এই জায়গাটা একটা ব্লকেড দিয়ে দিল। ব্লকেড কি? ব্লকেড হলো যে ইরানের কথা ছাড়া এই জায়গা দিয়ে অন্য কোনো ধরনের বা কোনো দেশের কোনো শিপ যাতায়াত করতে পারবে না। ইউএস পড়ল মহাসংকটে। পাশাপাশি এশিয়ার তেল সংকট আরও বাড়তে শুরু করলো। ভারতের কাছে মাত্র 25 দিনের রিজার্ভ, মাত্র 25 দিনের রিজার্ভ। এরপরে কিন্তু ভারতের তেল শেষ। এহেন সময় কি হলো, আমেরিকা ইরানের বিভিন্ন বিভিন্ন লিডার, বড় বড় অফিসিয়াল, তাদেরকে মারা শুরু করলো। ইরানও তার বিরুদ্ধে আমেরিকার বড় বড় যুদ্ধ জাহাজ, সাবমেরিন এগুলো ডোবানো শুরু করলো, বিভিন্ন জায়গায় বোম ফেলা স্টার্ট করছে। আর ইন্ডিয়া পড়লো আর একটা মহা ফ্যাসাদে। চলো ফ্যাসাদটা কি সেটা বোঝা যায়। দেখো, এই জায়গাটাতে বোঝা যাচ্ছে দিস ইজ ইরান। এই ইরানের পরে অপারেশন এপিক ফিউরি করলো আমাদের ট্রাম্প। ট্রাম্প তার বুদ্ধি খাটিয়ে এখানে এপিক ফিউরি করলে এই জায়গাটা, এই আফগানিস্তান আর পাকিস্তান বর্ডারে, এখানে আফগানিস্তান ভার্সেস পাকিস্তানের একটা যুদ্ধ শুরু হলো। ফলত পাকিস্তানের কাছে একটা সুযোগ পেয়ে গেল পাকিস্তান, যে সে তার ইনস্ট্যাবিলিটি ঢাকতে ইন্ডিয়াকে দোষ দেবে। অর্থাৎ এখান থেকে বুঝতে হবে যে পাকিস্তান কী মদতে বা কী মতলবে সবসময় থাকে। পাকিস্তান সবসময় মতলবে থাকে যে তার দেশে কোনো দিন যদি কোনো কিছু খারাপ হয়, তার জন্য দায়ী হবে ইন্ডিয়া, এবং ইন্ডিয়াকে সে দায়ী করার চেষ্টা করে। এই যুদ্ধটা যেটা আফগানিস্তান ভার্সেস পাকিস্তান হচ্ছিল, সেখানে আফগানিস্তানকে হারানোর জন্য পাকিস্তান যুদ্ধ বিমান, রণতরী বিভিন্ন জায়গাতে, এর পাশাপাশি প্রচুর আর্মি নামে আসছিল। আর ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে এটা বলার চেষ্টা করছিল যে ইন্ডিয়া আছে এর পিছনে। অর্থাৎ একদিকে আফগানিস্তানের ওয়ার, আর একদিকে আমাদের স্ট্রেট অফ হরমুজের সমস্যা। এই দুটো সমস্যা নিয়েই কিন্তু সব কিছু ঝামেলা চলা স্টার্ট হলো। এবার আসছে পরেরটা, কনফ্লিক্ট অ্যান্ড ইন্ডিয়াস রেসপন্স। ইউএস কী করলো, ইউএস তখন ইরানের বিভিন্ন যে নেভি আছে সেটাকে ধ্বংস করা স্টার্ট করলো। এবার ইরানের একটা শিপ ছিল, যে শিপটা ভারতে এসেছিল একটা মহড়ার জন্য, একটা এক্সারসাইজের জন্য ভারতে এসেছে, অর্থাৎ ভারতের গেস্ট। যখন সেই শিপটা ফেরত যায়, তখন ইউএস কিন্তু এই আইরিস ডেনা এই নামক যে ওয়ারশিপটা আছে, তাকে, এই আইরিস ডেনা নামক ওয়ারশিপটাকে শ্রীলঙ্কার কাছে ডুবিয়ে দেয়। ফলত দোষ হয়ে যায় ইন্ডিয়ার উপরে একটা।
কেউ না বললেও ইন্টারন্যাশনাল প্রেশার বাড়তে থাকে ইন্ডিয়ার উপরে। ইন্ডিয়া তখন কি করে, ইন্ডিয়া সেই দিনই ইরানের আরেকটা ওয়ারশিপ ছিল যাকে ভারতের ডকে থাকার অনুমতি দিয়ে দেয়। অর্থাৎ ইরানের এই শিপটা ভারতের ডকে কিন্তু নোঙর করা থাকে। সারা পৃথিবী জানতো, ইউএস জানতো, ইসরায়েল জানতো, ইরান জানতো, কেউ কিচ্ছু করতে পারে না, সমস্তটাই থাকে ইন্ডিয়ার কন্ট্রোলে। এরপরে এখানে ইন্ডিয়া প্রমাণ করে দিয়েছিল ইরানের সঙ্গে যে আমাদের বন্ধুত্ব ছিল সেটা কিন্তু আমরা শুধু মুখেই বলি না, কাজেও করে দেখাই। ইন্ডিয়া কি করলো, ইন্ডিয়া একটা নতুন পলিসি করলো। এই পলিসিটার নাম হল দ্য পলিসি অফ ডিহাইফিনেশন। মানে ফর এক্সাম্পল ধরো এ হচ্ছে আমি, এ হচ্ছে আমার বন্ধু। এবার আমি আমার বন্ধুর সঙ্গে যখন থাকবো, পাশাপাশি আমার বন্ধুর যদি কেউ শত্রু হয় আমি তার সাথেও থাকতে পারি। এমন নয় যে আমি আমার বন্ধুর সঙ্গে থাকছি বলে আমার বন্ধুর শত্রুর সঙ্গে কথা বলবো না। সেমভাবে ইন্ডিয়া ইউএসের সঙ্গে যেমন ট্রেড রিলেশন রেখেছিল তেমনই রেখেছে রাশিয়ার সঙ্গে, ইসরায়েলের সঙ্গে যেমন রেখেছে তেমনই রেখেছে ইরানের সঙ্গে। দেখো, বন্ধুর শত্রুর কাছে, আবার বন্ধুর শত্রুর কাছে সবার সঙ্গেই আমরা একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করে রাখলাম। আমরা বললাম বাসুদেবম কুটুম্বকম, সারা পৃথিবীটাই আমাদের বন্ধু। আমাদের অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য, এবং কমেন্ট করবে তোমাদের এরপরে আর কি কি ভিডিও দরকার। আমরা রাশিয়ার কাছে S-400 মিসাইল সিস্টেম কিনছি, তখনই ইউনাইটেড স্টেটস স্যাংশনস দেওয়া স্টার্ট করলো। মানে বারবার বলছে তারা, দেখ এটার পরে স্যাংশন দেবো, ওটার পরে স্যাংশন দেবো, অথচ আমরা কিন্তু নীরবে নিশ্চুপভাবে থেকে কোনো কথা না বলে নিজেদের কাজ করে যাচ্ছি। ইসরায়েলের সঙ্গে আমাদের ডিপ পার্টনারশিপ, আমাদের টেকনোলজি, ডিফেন্স সব কিছুর সঙ্গে ইসরায়েলের থেকে আমরা হেল্প নিচ্ছি। ইরানের সঙ্গে কিন্তু আবার এই জাভার পোর্টে ভীষণ ডিলটাকে সজীব রাখলাম। জাভার পোর্ট দরকার চায়নাকে কাউন্টার করার জন্য, চায়না অ্যান্ড পাকিস্তান এদের কাউন্টার করার জন্য আমাদের জাভার পোর্টটা কিন্তু দরকার। যে কারণে আমাদের যে লেভারেজটা হলো, ইরানের ইন্ডিয়ার থেকে সেলটা দরকার ছিল, সেলার এবং একটা ট্রাস্টেড মেডিয়েটার দরকার ছিল। পাকিস্তান নিজেকে এর মধ্যে একটা ট্রাস্টেড মেডিয়েটার, অর্থাৎ আমরা যেটাকে বলি যে মধ্যস্থতা করানোর জন্য যে লোক, এবং পাকিস্তানের জন্য যে ভাষাটা ব্যবহার করি দালাল। তো পাকিস্তান এখানে চলে আসলো যে আমি দুজনের ভিতরে দালালি করব। ইন্ডিয়া বলল নো, আমরা এরকম কিছুই করব না, তোমাদের সমস্যা তোমরা মেটাবে, আমরা এইগুলোর ভিতরে থাকবো না। ইরান কিন্তু তখন একটা ভালো মেডিয়েটার খুঁজছিল। শুধু ইরান নয়, সৌদি বলো এবং যত মিডল ইস্টের দেশ আছে তাদের ভিতর বেশিরভাগ দেশই কিন্তু এইটা ক্লেম করছিল যে ভারতীয় প্রাইম মিনিস্টারের একটা ফোন কল এই টোটাল সমস্যাটাকে মেটাতে পারবে। জিওপলিটিক্যাল ইল্ড ফর ইন্ডিয়া, ইরানকে শেল্টার দিল ইন্ডিয়া, এবং তার ফলে ইন্ডিয়া কিন্তু পেয়ে গেল স্ট্রেট অফ হরমুজে একটা সেফ হেভেন। চলো এই জায়গাটাতে যদি তোমরা দেখো, ইরানিয়ান ডিক্রি, ইন্ডিয়া গ্র্যান্টেড আ সেফ করিডোর ডিউ টু আ কমন ফেট, ইরানিয়ান অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া। ইন্ডিয়াকে দিয়ে দেওয়া হলো একটা সেফ করিডোর। আমাদের ইন্ডিয়ার দুটো শিপ, আইএনএস শিবালিক আর নন্দা দেবী, সে কিন্তু এইখান থেকে চলে আসলো। কোনো নেটোর হেল্প নেই, কোনো ইউএসের এসকর্ট নেই, কেউ কিছু করছে না, আমরা আমাদের মতন চলে আসলাম, কেউ কিচ্ছু বললো না। ইউনাইটেড নেশনের কাউন্টার করার জন্য, অর্থাৎ ইউনাইটেড স্টেটসের চায়নাকে কাউন্টার করার জন্য দরকার ছিল ভীষণভাবে একজনকে। ইন্ডিয়া সেই লোকটা হয়ে দাঁড়ালো, বা ইন্ডিয়া সেই পজিশানে ধরে দাঁড়িয়ে রয়েছে, এবং যে কারণে স্ট্রিং ফ্রি অয়েল ওয়েভার ফর রাশিয়ান ক্রুড। সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের পরে যখন ইউএসএ ট্যারিফ বসিয়ে দিয়েছে যে রাশিয়ার থেকে তেল কিনলে তোমাদের পরে কিন্তু ট্যারিফ বসবে, ইন্ডিয়া কিন্তু তেল কিনলো ট্যারিফ ছাড়া। ইন্ডিয়াকে ট্রাম্প, অর্থাৎ আমাদের ইউনাইটেড স্টেটস ইন্ডিয়াকে কিন্তু একটা ছাড় দিল। এবার তোমরা বলতে পারো যে ছাড়টা কেন দিল, ওর ছাড় আমি মানব কেন? মনে রাখতে হবে, পলিটিক্সের ভাষাতে দেখতে হলে আমাকে অলওয়েজ একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইউনাইটেড স্টেটসের মতন প্লেয়ারকে রাগিয়ে তুমি কোনোদিন পলিটিক্স করতে পারবে না।
ইন্টারন্যাশনাল পলিটিক্স কিন্তু আমাদের পাড়ার পলিটিক্স নয়, যেখানে আমরা একটা দেশকে খোঁচালাম আর একটা দেশকে নিয়ে আমরা থেকে গেলাম বা অপোজিট করলাম। ইট ইজ নট পসিবল। আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। এটাকে আমরা বলবো ডিহাইফিনেশন, যে কারোর একদিকে পুরোপুরি ঝুঁকে গেলাম না। ইউনাইটেড স্টেটস থেকে যেমন ভালো সম্পর্ক রাখলাম, ইরানের সঙ্গেও সেইভাবে ভালো সম্পর্ক রাখলাম। পাশাপাশি রাশিয়ার দরকার ব্রিক্সের একটা স্টেবল লিডারশিপ। ব্রিক্সকে এর মাঝখানে আমরা স্ট্রং করছি, যে কারণে ইন্ডিয়ার সঙ্গে ডিফেন্স টাইজ খুব স্ট্রং হলো এবং আশা করা যাচ্ছে SU-57 বেশ কিছু 5th জেন এয়ারক্রাফট ইন্ডিয়া কিন্তু কিনতে চলেছে এবং সেটা দেশেই ম্যানুফ্যাকচার হবে। মাস্টার স্ট্রোক কী হলো? ইউএসের প্রেশার থাকা সত্ত্বেও ইন্ডিয়া কিন্তু নিজের ইকোনমিটাকে সুন্দরভাবে চালিয়ে গেল। ওয়াশিংটন ডিসি যতই চেষ্টা করলো না কেন, ইন্ডিয়াকে কিন্তু সেইভাবে আর বেগ করাতে পারলো না, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন্ডিয়ার কোমর ভাঙতে অক্ষম। আমাদের মাত্র 25 দিনের রিজার্ভ ছিল বন্ধুরা। 25 দিনের রিজার্ভে কী হতে পারতো? এই জায়গাটা যাওয়ার আগে একটা জিনিস মনে রাখবে, যে ইন্ডিয়া যখন ইরান ইসরায়েলের ওয়ার চলছে, তখন বারবার দেখা গেছে ইসরায়েলের প্রাইম মিনিস্টারের সঙ্গে ইন্ডিয়ার একটা ভালো ঘনিষ্ঠ সম্পর্ক, তাদের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব এবং দারুণ ডিপ টাইস। এর পাশাপাশি তেহরান থেকে ক্লোজড হরমুজ রিলেটেড প্রচুর কলস কিন্তু ইন্ডিয়াতে আসছিল, ইন্ডিয়ান পিএমও অর্থাৎ প্রাইম মিনিস্টার্স অফিস সেই কলসগুলো নিচ্ছিল এবং সেটাতেও কিন্তু কেউ কিছু বলতে পারছিল না। আমাদের মাত্র 25 দিনের বাকি ছিল রিজার্ভ। 25 দিন পরে যদি না হয়, যদি সত্যি $150 পার ব্যারেল যায়, তাহলে আমাদের যে ইনফ্লেশনকে, যে মুদ্রাস্ফীতিকে আমরা সিঙ্গেল ডিজিটে রেখে থাকার পরে সেটা কিন্তু ডাবল ডিজিটে হয়ে যেত, সেটা কিন্তু আর সিঙ্গেল ডিজিটে থাকতো না। আমাদের ইকোনমি ব্রেকডাউন করতো, ইনফ্লেশন হতো, আমাদের প্রচুর পরিমাণে প্রবলেমস হতো, কিন্তু সেটা আটকে দিয়েছে আমাদের ইন্ডিয়ান পলিটিক্স। এবং ইন্ডিয়ার যে গভর্নমেন্ট রয়েছে সেটা খুব সুন্দরভাবে ডিল করেছে। প্রচুর মানুষের জীবন যেটা গালফে রয়েছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যেখানে রয়েছে, সেখান থেকে কিন্তু ইন্ডিয়ানদেরকে আস্তে আস্তে বের করে আনা হলো। চায়না এখানে ফ্যাসাদে পড়ে গেল। দেখো, চায়না এইখান থেকে ভারতবর্ষে এসে এইখান থেকে গিয়ে ট্রেডটা করতো। চায়নার সমস্যা হয়ে গেল, কারণ আমরা একধারে পাকিস্তানকে কাউন্টার করলাম, ওপাশ থেকে আমাদের আফগানিস্তান হেল্প করছে পাকিস্তানকে আক্রমণ করে। পাকিস্তান এপাশ থেকে অলরেডি যুদ্ধেরত এবং ইন্ডিয়া এপাশ থেকে রয়েছে একটা স্ট্রং বর্ডার করে, অর্থাৎ পাকিস্তানকে সুন্দরভাবে, যেখানে পাকিস্তান ভেবেছিল ইন্ডিয়াকে নষ্ট করা যাবে, ইন্ডিয়ার ইকোনমি শেষ করতে যাবে, পাকিস্তান হয়ে গেল সেখানে শেষ। তোমরা কমেন্ট করো, তোমাদের যদি দরকার হয় ভিডিওর, আমি অবশ্যই করব যে পাকিস্তান কী করে এই যুদ্ধে একটা জোকারে পরিণত হলো এবং পাকিস্তানকে বলা হলো না ঘরকা কুত্তা না ঘাটকা। নেক্সট কী বলা হচ্ছে, ইন্ডিয়ার ইউরেশিয়ান ব্রিজ হয়ে গেল, এটা একটা ইউরোপের সঙ্গে খুব সুন্দর সুসম্পর্ক এই সময় আমাদের আরও বাড়তে লাগলো। এরপরে মনে রাখতে হবে, ইন্ডিয়া হয়ে গেল একটা টেলিফোন এক্সচেঞ্জ, অর্থাৎ এখানে সবার সঙ্গে কল করা পসিবল। এখানে একই ধারে ইউএসের সঙ্গে, ইরানের সঙ্গে, ইসরায়েলের সঙ্গে, পাশে রাশিয়ার সঙ্গে। দেখো, এরা প্রত্যেকে দুটো আলাদা আলাদা গ্রুপের, অথচ ইন্ডিয়ার সঙ্গে সবার বন্ধুত্ব। ফর এক্সাম্পল, তুমি বুঝে নিতে পারো যে তোমার বন্ধু আর তোমার বন্ধুর শত্রু, কিন্তু তোমার দুজনের সঙ্গে ভালো সম্পর্ক। এখানে ঠিক এটা হচ্ছে। আলটিমেটলি বলা যায়, ইন্ডিয়া ইজ উইনিং আ ওয়ার ইট নেভার জয়েন। ইন্ডিয়া এমন একটা যুদ্ধ জিতলো যেটা কোনো দিন জয়েনই করেনি। একটা বুলেট নয়, একটা লাইফ নয়, কিচ্ছু না, অথচ ইন্ডিয়া কিন্তু এই যুদ্ধটা জিতে যাচ্ছে। দ্যাট উড বি অল ফর দ্য ডে। তোমরা কমেন্ট করে জানাও, ইন্ডিয়ার কাকে সাপোর্ট করা উচিত, ইসরায়েল না ইরান, নাকি নিউট্রাল থাকাটা বেটার? তোমাদের কমেন্টের অনেক ভ্যালু। তোমাদের কমেন্টটা করার পরে আমি সবাইকে নিশ্চয়ই রিয়াক্ট দেবো। অ্যান্ড টিল উই মিট এগেন, জয় হিন্দ, থ্যাংক ইউ।